ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল ভিউয়ার্স, আজকের বিষয় হচ্ছে ইন্টারভিউ। তো কিসের ইন্টারভিউ? সামনে ইন্টারভিউ আছে, টেট যারা পাস করেছে তাদের ইন্টারভিউ আছে। সেই ইন্টারভিউ সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর এবং কিছু ডেমো টেস্ট যেগুলো করতেই হবে। ডেমো টেস্ট সাধারণত পরিবেশবিদ্যা থেকেই দেয়, তো আমি সবগুলো নিয়ে এসেছি। আগের পার্ট 1 হয়েছে, এটা পার্ট 2। কীভাবে ইন্টারভিউ দেবে, হ্যাঁ, সেগুলো বলবো। প্লাস কী কী প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, কী কী ডেমো নিতে পারে। তার কারণ এখানে 5 আর 5, 5-এ ডেমো এবং 5-এ ইন্টারভিউ। ইন্টারভিউ নিয়ম তো সকলেরই জানা আছে না? কি করবে? প্রথমে তো যে ইন্টারভিউ দিয়ে একজন বার হয়ে আসবে, তো গেটের বাইরে দাঁড়িয়ে থাকবে। বার হয়ে আসলেই কিন্তু ঢুকে যাবে। তখন দরজা তো বন্ধ থাকবে, দরজা খুব আস্তে করে খুলবে যাতে শব্দ না হয়। ভিতরে ঢুকবে, এমন করে ঢুকবে যেন পেছনের দিকটা, মানে ব্যাক সাইডটা যেন দেখা না যায়। সবসময় সামনের দিকে যেন ইন্টারভিউ বোর্ডের দিকে মুখটা থাকে। তারপর আমি আসতে পারি বা আমি আসছি স্যার, এরকম বলবে। অনেকে বলবে না, ডাকা হয়েছে অতএব কেন আবার বলবো, তাই না? কিন্তু এটা বলতে হবে। তার কারণ ইন্টারভিউ বোর্ডকে তো সচেতন হতে হবে না, যে আসছে এবার কেউ, আমি আসতে পারি স্যার বা আমি আসছি স্যার, এই বলে আস্তে আস্তে হেঁটে চলে যাবে। বাঁ দিকে চেয়ারটা রাখবে। আর ফাইল যদি নিয়ে যেতে হয়, বাম হাতে ফাইল রাখবে। এরকম বাম হাতে ফাইল রাখবে, ডান দিকে এরকম যাতে দেখে সুবিধা হয়, কোনো সার্টিফিকেট যদি চায় আর কি। তো গিয়ে চেয়ারকে বাম দিকে রেখে সোজা, স্ট্রিক্টলি সোজা দাঁড়িয়ে থাকবে। এবং যদি ম্যাডাম থাকে তাহলে ম্যাডামকে আগে বলবে গুড আফটারনুন, গুড যাই হোক, গুড আফটারনুন কিংবা গুড মর্নিং, যেটা আর কি প্রযোজ্য সেটা ম্যাডামকে বলবে আগে। তারপর গুড মর্নিং স্যার্স বলে যাকে বলবে তার দিকে কিন্তু চোখের নজরটা রাখতে হবে। বডি কিন্তু নাড়াচাড়া করবে, শুধু চোখ নাড়াচাড়া করবে। তারপর কি করবে? তারপর তারা বসতে বললে বসবে, অবশ্যই বসতে বলবে। তাহলে বসতে বললে কী হবে? চেয়ারটা বাম হাতে থাকবে, বাম হাতেই বসে যাবে। যদি ফাইল থাকে বাম হাতেই থাকবে। এবং চেয়ারে এরকম হেলান দিয়ে না, ঠিক এরকম। চেয়ারটা তো অনেক সময় হেলান দেওয়া থাকে, হেলান দিয়ে এরকম হেলান দিয়ে বসবে না, কিন্তু স্ট্রিক্টলি বসে যাবে, হাতটা এরকম রাখবে। তারপর তারা শুরু করবে। তো প্রথমে কি শুরু করতে পারে? তার আগে একটা সিগনেচারও নিতে পারে। সিগনেচার নিলে সিগনেচার করবে এবং স্ট্রিক্টলি এরকম বসে যাবে। খুব বেশি আর্টিফিশিয়ালি হতে যাবে না বা নাটকীয় ভাব নিতে যাবে না, নর্মালভাবে এরকম বসে থাকবে। তারপর তারা জিজ্ঞেস করবে সাধারণত, নাম কি তোমার? তো নাম বলবে। তার নামের পর নামের কিন্তু অর্থটা জেনে যাবে। ও, তোমার এই নাম, বলো তো তোমার নামের অর্থ জানা আছে? যদি জানা থাকে ক্লিয়ার কাট বলবে, না থাকলে বলবে স্যার আক্ষরিক অর্থ আমার ঠিক জানা নেই। যেটা জানা থাকবে না সেটা জানা নেই বলবে, এতে কোনো ডিসক্রেডিট না। এই যে অর্ধেক বলে অর্ধেক আটকে যাবে, তারপর বলে স্যার ঠিক মনে না আসছে না, এটা কিন্তু ডিসক্রেডিটের মধ্যে পড়ে। তারপরে কি করবে? তারপরে বলবে তোমার সম্পর্কে কিছু বলো। তো তোমার সম্পর্কে কিছু বলো বা বলবে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ টু দ্য বোর্ড। বোর্ডের সামনে তোমার সম্বন্ধে কিছু বলো। তখন তোমার সম্বন্ধে বলো মানে আমি আমার নামটা বলবে। তো বটে, বাবা মায়ের 14 পুরুষের নাম বলার দরকার নেই, শুধু আমার নাম এত। তারপর আমি মাধ্যমিক পাস করেছি এত সালে, স্কুলের নামটা বলতে পারো। তারপর হায়ার সেকেন্ডারি পাস করলে বলবে হায়ার সেকেন্ডারি এত সালে পাস করেছি অমুক স্কুল থেকে। তারপর যদি ডিএলএড করে থাকো আর পড়াশোনা না থাকলে ডিএলএড করেছো, তাহলে ডিএলএড করেছো বলতে হবে। তারপর তারপর হঠাৎ করে থামিয়ে দিয়ে বলতে পারে তোমার হায়ার কোয়ালিফিকেশন কি। তো হায়ার কোয়ালিফিকেশন বলবে যে আমি মাস্টার ডিগ্রি করেছি না গ্র্যাজুয়েশন করেছি, কোন সাবজেক্টে করেছো সাবজেক্টটা বলবে। এবং সেই সাবজেক্টের বিষয়ে জিজ্ঞেস করবে, কিন্তু সেই সাবজেক্টের বিষয়ে জিজ্ঞেস করতে পারে। জিজ্ঞেস করলে যথাযথ উত্তর দেবে। নিজের সাবজেক্ট, অর্থাৎ নিজের সাবজেক্ট সম্বন্ধে ভালো করে জেনে যাবে। তারপর সঙ্গে ওই যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, হবির কথাটাও জানিয়ে দেবে, বা আমি কি ভালোবাসি এটাও জানিয়ে দেবে। তার কারণ হবি বললেই কি বললে তোমার হবি, আচ্ছা তোমার হবি এত, তো সেই হবি থেকে আবার জিজ্ঞেস করতে পারে, তাই নয় কি? এইরকম হবিটা কিন্তু এমনভাবে বলবে সে সম্বন্ধে বিস্তারিত জেনে রাখবে। যদি বলে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, তাহলে ক্রিকেট সংক্রান্ত যা প্রশ্ন আছে সেগুলো জেনে যাবে। যদি ফুটবল খেলতে ভালোবাসে তাহলে ফুটবল খেলা সম্বন্ধে জেনে যাবে। এইভাবে শুরু হবে। তারপর ক্রস প্রশ্ন হতে পারে। একজন প্রশ্ন করছে, তার উত্তর দিতে না দিতে আরেকজন প্রশ্ন করছে, তখন একটু অনুমতি দেবে, স্যার আমি আগে ওনার প্রশ্নটা উত্তর দিই, তারপর আপনার কাছে আসছি, ঠিক আছে? আর যেটা পারবে না একদম পরিষ্কার বলে দেবে, স্যার এটা আমার জানা নেই। এই যে অনেকে এই মুহূর্তে মনে নেই, এই মুহূর্তে মনে নেই, এই জেরবার করে ফেলে বোর্ডকে। তা একটা জিনিস জিজ্ঞেস করলো, যে খানিকটা বললে স্যার আমার আর এই মুহূর্তে মনে নেই। এই যে অর্ধেক বলা, হ্যাঁ, একবার এগিয়ে যাওয়া একবার পিছিয়ে যাওয়া, এটা কিন্তু ডিসক্রেডিটের মধ্যে পড়ে। তারপরে সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করবে। সাধারণ প্রশ্ন মানে ওই যে ক্লাস 10 অবধি জিজ্ঞেস করে সাধারণত। আর পরিবেশবিদ্যা থেকে জিজ্ঞেস করতে পারে, ভূগোল থেকে জিজ্ঞেস করতে পারে, সেটা সাবজেক্টের উপর নির্ভর করবে। তো কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, তাই না? আবার বলতে পারে তোমাকে প্রথমে হয়তো, আচ্ছা তুমি তো শিক্ষকতার ইন্টারভিউ, তোমার এত কোয়ালিফিকেশন থাকতে প্রাইমারি স্কুলে কেন এসছো?
তো বলবে আমি বাচ্চাদের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসি। যখনই বাচ্চাদের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসো তখন বলবে আচ্ছা তো বাচ্চাদের কে ভালোবাসতো, একদম প্রসিদ্ধ নাম জানা আছে তো জওহরলাল নেহরু, চাচা জওহরলাল নেহরু। আচ্ছা চাচা জওহরলাল নেহরু কে ছিল প্রধানমন্ত্রী, সব কানেক্টেডে প্রশ্ন চলে যাবে, কানেকশানে চলে যাবে আর কি পুরা প্রশ্ন। তো শিশু দিবস কত পালন করা হয়, বলবে 14 তারিখে। তারপরে এদের স্বাধীনতার দিনগুলো, পলাশীর প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল কত তারিখে। তারপর বলবে তুমি তো অমুক জেলায় বাস করো না, আচ্ছা সেই জেলার প্রসিদ্ধ স্থানগুলির নাম বলতে পারো বা প্রসিদ্ধ কোনো ব্যক্তির। তখন যদি নদিয়া জেলা হয়, নদিয়া জেলা তো অনেক আছে। প্রথমত লেখক দ্বিজেন্দ্রলাল রায়ের বাড়ি আছে কৃষ্ণনগরে, রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি আছে কৃষ্ণনগরে, যেখানে 12 দলের মেলা হয়। তারপর গোপাল ভাঁড়ের কথা জিজ্ঞেস করতে পারবে, ও তো গোপাল ভাঁড় তো তার সভাকবি ছিল। আবার কৃত্তিবাস ওঝা, এটা ফুলিয়াতে বাড়ি। ফুলিয়া কী জন্য বিখ্যাত, তাঁতের শাড়ির জন্য। আর কোনো জানা আছে? হ্যাঁ, শান্তিপুরও তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। কৃত্তিবাস ওঝা বিখ্যাত কেন, বলবে রামায়ণের বাংলা অনুবাদ করেছে। আচ্ছা বাংলায় অনুবাদ করেছে, রামায়ণের সংস্কৃত অনুবাদ কী করেছে, বলবে বাল্মীকি। আচ্ছা বাল্মীকি মহাভারতের কোনো জানা আছে? মহাভারতের বাংলায় অনুবাদ কে করেছে? আমি ডেমো টেস্ট নিতে গিয়ে অনেকেই বলতে পারিনি। হ্যাঁ স্যার জানা আছে। হাতটা কিন্তু এরকমই থাকবে, শুধু চোখের যে জিজ্ঞেস করবে চারদিকে চোখের মুভমেন্টটা হবে। আর হাতের পাড়া এরকম করে বুঝি টুঝি এরকম করতে যাবে না, তুমি তো ওখানে শিক্ষক এখনো হওনি। অতএব হাত পা এগুলা নাড়াচাড়া করবে না, স্ট্রিক্টলি দাঁড়িয়ে থাকবে। তো কাশিরাম দাস তো মহাভারতের বাংলার সেটা অনুবাদ করেছিল। কাশিরাম দাসের বাড়ি কিন্তু সিঙ্গিতে, বর্ধমানে। হ্যাঁ, বর্তমানে ওর ভিটে আছে। আচ্ছা কাশিরাম দাস মহাভারত তো সংস্কৃতে কে অনুবাদ করেছে, তো ব্যাসদেব। এগুলা কিন্তু জেনে রাখবে। তারপরে এবার 4র্থ শ্রেণীর কথা আসি। আমার কিন্তু আগে একটা পার্ট হয়েছে, এরকম পরপর পার্ট হতে থাকবে। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। তো 4র্থ শ্রেণীর কী কী বিষয় আছে, সাধারণত বিষয়ভিত্তিক। তারপর লাস্টে ডেমো টেস্টে যাবে, সেটা পরে বলছি। এই 4র্থ শ্রেণীতে সাধারণত জিজ্ঞেস করাই হয় পরিবেশের উপাদান কী কী। পরিবেশের উপাদান কী কী, প্রথমে বলবে জৈব উপাদান এবং অজৈব উপাদান বা জড় উপাদান। জৈব উপাদান কোনগুলি, সকলেরই জানা আছে, যেগুলোর প্রাণ আছে। উদ্ভিদেরও প্রাণ আছে, কিন্তু উদ্ভিদের প্রাণ আছে, তাহলে এই উদ্ভিদের প্রাণ আছে এটা কে পরীক্ষা করেছিল? আচ্ছা জগদীশচন্দ্র বসু। আচ্ছা সে যে একটা যন্ত্র আবিষ্কার করেছিল যে উদ্ভিদের বৃদ্ধি হয়, সেই যন্ত্রটার নাম কি? আর্থ ইন্ডিকেটর, তাই নাকি? এইবার জড় উপাদান। আচ্ছা জড় উপাদানের উদাহরণ দাও তো, উদাহরণ দিতে হবে। তারপর প্রশ্ন 4র্থ শ্রেণীতে যেগুলো আছে, বিশেষ করে পরিবেশ বিদ্যার, এগুলো বলছে চারপাশের নানা জীব আছে। তো বলো তো কী কী জীব আছে? কেঁচোর কথা বলবে, আরশোলার কথা বলবে, মশার কথা বলবে, আর ভাইরাস ব্যাকটেরিয়া, এগুলো তো চারিপাশে থাকি, এগুলো আমরা দেখতে পাইনি। ভাইরাস ব্যাকটেরিয়া মধ্যে সবচেয়ে ছোটো কে, তখন বলবে ভাইরাস। আচ্ছা কেঁচো তো বললে, কেঁচোর বৈজ্ঞানিক নাম জানো? হ্যাঁ, পেরিটিমা পোস্থুমা। যদি বলে আরশোলা, তাহলে বলে পেরিপ্লানেটা আমেরিকানা। আচ্ছা মশার কথা বললে না, তো মশা কয় ধরনের মশা আছে, বলবে অ্যানোফিলিস, কিউলেক্স এবং এডিস। আচ্ছা তো ম্যালেরিয়া যে রোগটা হয় তার বাহক কে? বাহক তো মশা। তো কি মশা? স্ত্রী, অ্যানোফিলিস মশা। আর এই যে ডেঙ্গু যে জ্বর হয় না, কোন মশা? এটা এডিস, তাই না? এইরকম কিন্তু প্রত্যেকটাই প্রস্তুতি নিয়ে যাবে। তারপর জলের উদ্ভিদ জানো, জলে বাস করে এমন কোন উদ্ভিদের নাম করো? হ্যাঁ কচুরিপানা জানি, মশ আছে, শৈবাল আছে, এগুলো সবই আছে। আচ্ছা এই যে কচুরিপানার কথা যখন বলবে তখন বলতে পারে আচ্ছা একটা উদ্ভিদের বড় নাম বলো তো যেটার গমন করতে পারে। উদ্ভিদরা তো গমন করতে পারে না, যেখানে থাকে সেখানে চিরদিন সেখানেই থাকে, এক স্থান থেকে অন্য স্থানে সমস্ত শরীর নিয়ে তো এরা যায় না, যেটা প্রাণীর বৈশিষ্ট্য। কিন্তু কচুরিপানা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যায়, মশ এক স্থান থেকে অন্য স্থানে যায়, এ বাতাসেই হোক আর যেভাবেই হোক, তাহলে এদের গমন হয়। তারপর আবার প্রশ্ন আসতে পারে আচ্ছা আমরা সাপকে মারবো না কেন? সাপকে কি দেখলেই মেরে ফেলা দরকার? বলে না স্যার, আমাদের পরিবেশগত দিক দিয়ে সাপ একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। তার কারণ এরা গ্রহণ করে কেন? এরা একে অপরের উপর নির্ভরশীল। তো পরিবেশের যে সাম্যতা সেটা বজায় রাখার জন্য সাপ সাধারণত আমরা মারবো না, তবে ক্ষতি করার চেষ্টা করলে আমরা মারবো, কিন্তু স্বাভাবিকভাবে আমরা মারবো না।